নমস্কার, কেমন আছেন সবাই? সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার আরেকটা নতুন ভিডিওতে। এই দেখুন, 1 মাস পরে আমাদের গাড়িটা জেল থেকে আজকে মুক্তি পেয়েছে। মানে আজকে ওর জেলের দিন শেষ হয়েছে। আর এই কয়দিন জানেন তো ভিডিও করতে পারিনি, একটাই কারণ আমাদের বাড়ির সবার ডেঙ্গু হয়েছিল। আর ডেঙ্গু জ্বরটা বিশ্বাস করুন এতটা বিচ্ছিরি। আদির তো মানে প্রথমে আদি সুস্থ হয়ে গেছে, তারপর ওর বাবা আর আমি, কিন্তু এত উইকনেস লাগে না। মানে জ্বরটা সেরে গেছে কিন্তু এত দুর্বলতা, এত মানে গিটে ব্যথা হাতে পায়ে বলার মতো না। তো এই কদিন মন মানসিকতা শরীর কোনোটাই ভালো ছিল না, তার জন্য ভিডিও করতে পারিনি বা ইচ্ছেও করতো না একদম। মানে শুধু মনে হতো শুয়ে থাকি বা শুয়ে থাকতে ইচ্ছে করতো না, একটা বিচ্ছিরি রকমের। যারা ডেঙ্গুতে ভুগেছেন তারা জানেন জ্বরটা কতটা বাজে। তো এই আজকে বেরিয়ে পড়েছি দুবাইতে, কারণ দুবাইতে বেরিয়ে পড়েছি আরেকটা বিশেষ দরকারে, না গেলেই নয়। আর শরীর একটু ভালো লাগছে, তার বাবা বললো তাহলে চলো বেরোই। কারণ কি, আজকে আমরা যাচ্ছি ইন্ডিয়ান অ্যাম্বাসিতে। আদি স্কুল থেকে এসছে, ফটাফট করে খেয়েই বেরিয়ে গেছে। দেখুন আমার ছেলেটা শুয়েও পড়েছে গাড়িতে, এতটা টায়ার্ডও, কারণ অনেক সকালে উঠে স্কুলে যায়। আর অ্যাম্বাসি যাচ্ছি একটাই কারণে, আমার পাসপোর্ট রিনিউয়াল করতে দিয়েছি গত 1.5 মাস আগে। কিন্তু যেহেতু এবার আমার পাসপোর্টে আমার সারনেম টারনেম অ্যাড্রেস সব চেঞ্জ হচ্ছে, আগে সেগুলো আমার বাবার নামে ছিল, এবার সেগুলো আমার হাজব্যান্ডের নামে হচ্ছে। তার জন্য আমার রিনিউয়ালে এত টাইম লাগছে। এবং যেহেতু লোকসভার ভোট ছিল ইন্ডিয়াতে, আমরা সবাই জানি, তার জন্য মানে এই যে প্রসিডিওরটা না অনেকটা পিছিয়ে গেছে। কখনো কিন্তু এরম হয় না, রিনিউয়াল বেশি হলে 1 সপ্তাহের মধ্যে, দুবাইতে 1 সপ্তাহ 10 দিনের মধ্যে পাসপোর্ট চলে আসে, সেখানে 1.5 মাস। তো আমার এই পাসপোর্ট রিনিউয়ালটা আমি জমা দিয়েছিলাম হচ্ছে শারজা বিএলএসে। সেখান থেকে বললো আপনারা অ্যাম্বাসি থেকে কন্ট্যাক্ট করুন। তো এখন আমরা যাচ্ছি একদম ইন্ডিয়ান যে অ্যাম্বাসি আছে দুবাইতে, তার হেড অফিসে। সেখানে দেখি কথাবার্তা বলে দেখি তারা কি করে। আর এদিকে আরেকটা সমস্যার বিষয় কি বলুন তো, আমার না দেশে যাওয়ার টিকিট হয়ে গেছে আমাদের। আমি দুবাইতে এবার যখন এলাম অরিকে রেখে, আমাকে যখন হঠাৎ আসতে হলো, তখনই আমাদের টিকিট হয়ে গেছে দেশে যাওয়ার জুলাইতে, যেহেতু আদির স্কুল ছুটি হচ্ছে। আর তখন আমরা বাড়িতে যাব, আর ওর বাবার কিছু কাজ আছে, তখন আমাদের ইন্ডিয়াতে যে ব্যবসাপত্রগুলো আছে ওখানে বাবার একটু কাজ আছে। আর সব থেকে বড় কাজ, আমরা আমার ছোট্ট সোনাকে আনতে যাব অরিকে। মানে ওর বাবার কাজকর্মগুলো করবে, আমরা মাস 1.5 দেশে থেকে যখন ফিরবো একবারে অরিকে নিয়ে ফিরবো। আর অরিকে ছাড়া না সত্যি এত কষ্ট হচ্ছে তা বলার মতো না। মানে ভাবতে পারছেন আমি ওইটুকু একটা বাচ্চাকে রেখে আমার আসতে হয়েছে। এবং অনেকে এটা নিয়ে অনেক কথা বলছে, শুনছি, ও যে ওটুকু বাচ্চা রেখে এসছে। বাবা, আমার সেটুকু বিশ্বাসের জায়গা আছে, তার জন্য আমি আমার ছেলেকে রেখে এসেছি। আমি জানি আমার ছেলেকে আমি কাদের কাছে রেখে এসেছি। কারণ এখানে আমার আরেকটা ছেলে আছে আদি, আমাকে আসতেই হতো। কারণ এখানে বিদেশের বাড়িতে যারা বিদেশে থাকেন একমাত্র তারাই বোঝেন, যারা প্রবাসী আছি আমরা, মানে আমাদের কতটা অসুবিধা। এই যে যেই শরীর খারাপটা গেল দেখুন, পুরোটা কিন্তু নিজেদেরকে ম্যানেজ করতে হয়। ডাক্তারের কাছে যাওয়া, এমনকি ফ্রুটসগুলো কিনে খাওয়া, রান্না বান্না করা, পেঁপে পাতার রস করে দেওয়া ওর বাবাকে, সেই পেঁপে পাতাটা পর্যন্ত ওর বাবাকে আনতে যেতে হয়েছে। মানে এখানে কিন্তু কেউ নেই যে আপনাকে এসে একটু হেল্প করে দেবে। হ্যাঁ, কিছু আত্মীয় পরিজন বন্ধু বান্ধব থাকে শুভাকাঙ্ক্ষী, তারা দেখতে আসে, তারা একটু ভালো চায়, তারা আসে, ব্যাস এইটুকুই। তাছাড়া প্রতিটা মানুষের এখানে নিজের পরিবারকে নিজেদের সামলাতে হয়। তো আদির বাবার পক্ষে সম্ভব ছিল না 2 মাস এখানে নিজের ব্যবসা সামলে ছেলেকে সামলানো, অতটা সোজা নয়। তো আমাকে আসতেই হয়েছিল তার জন্য। এদিকে এতটা চিন্তায় পড়ে গেছি যে পাসপোর্টটা জানি না কবে আসবে। এদিকে আমার টিকিটের মানে আমার দেশে যাওয়ার টিকিটের দিনও চলে এসছে। এখন তো আমার এটাই টেনশন হচ্ছে যে আমি ঠিকঠাক বাড়ি যেতে পারবো কি পারবো না ওই ডেটে। আর না গেলেও জানেন তো টিকিটটা মানে রিফান্ডেবল হবে না, নন রিফান্ডেবল টিকিটটা, পুরো পয়সাটাই মানে পুরো মার যাবে। আর এই সময়তে টিকিটের দাম খুব হাই থাকে, কারণ স্কুল ছুটি পড়ে না, তো সবাই কিন্তু সামার ভ্যাকেশানে ইন্ডিয়াতে যায়। তো টিকিটের দাম এমনিতেও বেড়েছে, আর এই সময় এমনিতেও অনেক বেশি। তো সব মিলিয়ে না একটা বেশ ভাবাচাকার মধ্যে আমরা পড়ে গেছি, জানি না কি হবে। তো এই অ্যাম্বাসি থেকে বেরিয়ে গেছি। অ্যাম্বাসির ওখানে তো ফটোগ্রাফি নিষেধ থাকে, অ্যাম্বাসিতে পুরো ফোন টোন সব বাইরে রেখে যেতে হয়, পুরো এয়ারপোর্টের মতো চেকিং করে তারপর ওখানে ঢুকতে হয়। তো ওরা বলল দেশে পুলিশ ভেরিফিকেশনের রিপোর্ট এখনও ওখানকার যে মানে যারা আছে তারা করেনি, আপনারা ওখানে যোগাযোগ করুন। তো বাড়িতে ফোন করেছি, যোগাযোগ করছে।
হোপফুলি মনে হয় সব ঠিক হয়ে যাবে। সবাই একটু প্রে করবেন যেন তাড়াতাড়ি আমি পাসপোর্টটা পেয়ে যাই। আর এদিকে আমরা এসে গেছি দুবাই ফিশ মার্কেটে। দুবাই ফিশ মার্কেটটা অনেক বড়। আমি এর আগে এসেছি 3-4 বার, কিন্তু তখন আমি ভিডিও করতাম না, আপনাদের সাথে কোনোদিনও শেয়ার করিনি। তাই ভাবলাম যখন যাচ্ছি ফিশ মার্কেট আর অনেকদিন ভিডিও তেমন করিও না, তাহলে আপনাদেরকে দেখাই। দেখে মনে হচ্ছে দেখুন ফিশ মার্কেটে এসেছি, মানে জ্যান্ত মাছের বাজার এসেছি, মনে হচ্ছে কোনো শপিং মলে ঘুরতে আসছি। আরও এটা শপিং মলই বলতে পারেন, এত ক্লিন ফিশ মার্কেট হয় না, ভাবা যাবে না যে মাছ বাজারও এত পরিষ্কার হতে পারে। আমি লাস্ট এখানে এসেছি বছর 4 কি 3.5 বছর আগে আমি লাস্ট এসেছিলাম। তখন আমার আদি বিশেষ করে কোলেই বেশি চোর থাকতো। এখন আদি দেখুন দৌড়ে দৌড়ে এগোচ্ছে সবার আগেই। আর এই দেখুন মাছ বাজারটা, কে বলবে বলুন এটা মাছ বাজার? ধারণা করা যাবে যে এত মানে পরিষ্কার পরিচ্ছন্ন মাছ বাজারও হতে পারে। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম কি মাছ পাওয়া যায়। আর এর মধ্যেই বাড়িতে কয়েকবার ফোন করলাম, বাড়িতে ফোন করে বললাম ওখানে গিয়ে খোঁজ খবর নিতে। যাই হোক সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আমি যেন বাড়িতে আসতে পারি তাড়াতাড়ি, এটাই কাম্য। কারণ আমি অরিকে রেখে আর থাকতে পারছি না। শুধু মনে হচ্ছে কখন যাব, কখন অরিকে ধরে একদম বুকের মধ্যে চেপে ধরবো আমার ছেলেটাকে। ভিডিও কলে হা করে তাকিয়ে থাকে, আর ডাকলেই আবার সাড়া দিতে শিখেছে। এখন যদি ডাকি না অরি অরি, ও আবার সাড়া দেয় হুঁ হুঁ। আর মা দিদি বলছিল খুব পাকা হয়ে গেছে অরি, ভীষণ পাজি হয়েছে নাকি। আর এই এখানে লাইভ ফিশগুলো সব ছিল, মানে জ্যান্ত মাছগুলো। এগুলো না লবস্টার মাছ সব, আমরা দেখছিলাম ঘুরে ঘুরে। মানে জ্যান্ত মাছ চাইলে অনেকে কিনতে পারে। এই মাছগুলো এখানে সব টাটকা মাছই থাকে, কিন্তু কেউ যদি চায় যে একদম জ্যান্ত নেবে সেক্ষেত্রে দামটা সামান্য একটু বেশি হয়, খুব একটা বেশি থাকে না। চিংড়ি মাছগুলো দেখেছেন, মানে ষাঁড়ের মতো একটা চিংড়ি, এক্ষুনি সে গুঁতো মেরে দেবে। আর আদির বায়না করছিল কাঁকড়া খাবে, তো আমি বললাম এখান থেকে কাঁকড়া এখন খাওয়ার দরকার নেই, যেহেতু আমরা দেশে যাচ্ছি। দেশ থেকে তোর মাসিকে বলবো ঠাকুরনগর গিয়ে কাঁকড়া নিয়ে আসতে, ঠাকুরনগরে খুব সুন্দর কাঁকড়া পাওয়া যায়, ওখানে গিয়ে খাস। সাইজগুলো দেখুন এক একটা কাঁকড়া, বাবা আমার তো মাঝে মধ্যে মনে হচ্ছে কাঁচটা ভেঙে মনে হচ্ছে কাঁকড়াটা বাইরে বেরিয়ে আসবে আর কি। তো আমরা একটু দেখবো কি মাছ নেওয়া যায়। বেশি নেব না, কারণ বাড়ি যাওয়ার দিনও খুব তাড়াতাড়ি চলে আসছে। যদি ঠিকঠাক পাসপোর্ট পেয়ে যাই তাহলে তো সবাই জানতেই পারবেন বাড়িতে যাচ্ছি। তো এখন ভগবানকে ডাকা ছাড়া আর কোনো গতি নেই, দেখি ভগবান কি করে। আর ওখান থেকে পুলিশ ভেরিফিকেশন রিপোর্টটা সাবমিট হয়ে গেলেই হয় আর কি। তো এখানে মাছ দেখছিলাম, এই মাছগুলো না আমার ভীষণ ভালো লাগে। দামটা কম হলে আমার এই ভাংড়া মাছ বা ম্যাকরেল মাছ, এই মাছটা আমার খুব ভালো লাগে খেতে। এই মাছটা আমাদের দেশের না খুব নুন দিয়ে আসে, সামুদ্রিক মাছ না, তো দীঘা থেকে আসে, মানে এত নুন থাকে খাওয়াই যায় না। কিন্তু এখানে নুন দিয়ে ভেজে তারপর যেমন রান্না করতে হয় মাছ সেইভাবেই রান্না করতে হয়। আর সব বাহারি রকমের চিংড়ি, ইচ্ছা আছে একটু বড় চিংড়ি নেব, তা দেখছিলাম কোন চিংড়িগুলো নেওয়া যায়। এই চিংড়িগুলো বেশ বড়, বাগদা চিংড়িরই কোনো একটা জাত হবে, প্রচুর বড় চিংড়িগুলো। মানে আমরা চিংড়ি নিয়েছি 5টা চিংড়িতে 1 কেজি 250 হয়েছে, তাহলে ভাবুন চিংড়িগুলো কত বড়। আর একটু ছোটো সাইজের ওগুলো কতগুলো নিয়ে নেব, কারণ মাঝে মধ্যে একটু চিংড়ির ওই কর্নফ্লাওয়ার দিয়ে একটু পকোড়া মতো খেতে বেশ ভালোই লাগে। কত রকম ভ্যারাইটির মাছ, আর ওই দেখুন বিভিন্ন ধরনের কালারের লবস্টারগুলো সব রয়েছে। লবস্টার আগে নিয়ে খেয়েছি, কিন্তু লবস্টারটা আমার মনে হয় গ্রিল করে খেলে বেশি ভালো লাগে, মানে মশলা ফসলা দিয়ে রান্নার থেকেও গ্রিল করে খেলে জিনিসটার মানে স্বাদটা বেশি পাওয়া যায়। এদিকে ওর বাবা চিংড়ি মাছগুলো দেখছিল কোনগুলো নেওয়া যায়, কারণ ও মাছ খুব ভালো চেনে আদির বাবা, তো মাছ একদম বেছে বেছে দেখে দেখে নিচ্ছে ওর বাবাই। আর এদিকে আপনাদের একবারটি ঘুরে দেখাই, দেখুন কত বড় ফিশ মার্কেট, আর আমার বাদর ছেলে দেখুন ফিশ মার্কেটটা। আর আপনি কিন্তু এখান থেকে মাছ নিতে পারেন, চাইলে মাছটা আপনি বাড়ি গিয়েও কাটতে পারেন। আর এই যে সামনে দেখছেন এরা সবাই কিন্তু মাছ কাটে, পয়সা নেয়, মানে কিলো প্রতি মাছ হিসাবে ওরা পয়সা নেয়।
এটা আপনি চাইলে এখানেও দিতে পারেন বা আপনি বাড়ি গিয়েও কাটতে পারেন। তো আমরা বাড়ি গিয়েই কাটবো, কারণ আমার বাড়িতে ভীষণ ভালো মাছ কাটার লোক আছে। আদির বাবা ভীষণ ভালো মাছ কাটতে পারে। তো আমরা মাছ নিয়ে বাড়িতে চলেও এসেছি। আমরা নিয়ে এনেছি একটা বড় ভেটকি মাছ, এই যে ভেটকি মাছ, আর এখানে আছে 2 রকমের চিংড়ি আর ম্যাকরেল মাছ। ব্যাস এই মাছ নিয়ে আমরা এসেছি। আর এখন বিকেল হয়ে গেছে। আর আমার এই ভিডিওটা কিন্তু বৃহস্পতিবার দিন করা। বৃহস্পতিবার আদি স্কুল থেকে আসার পর আমরা গেছিলাম মার্কেটে, তো এটা সেদিনকার ভিডিও। তো এই মাছগুলো এবার আদির বাবা সব ক্লিন করবে, তারপর মাছগুলো প্যাকেটে প্যাকেটে আলাদা আলাদা করে রেখে দেবো ফ্রিজে। অনেক মাছ, কিন্তু আদির বাবার কিন্তু কাটতে এটা বেশি হলে আধা ঘন্টা লাগবে। এই যে সেই বড় চিংড়িগুলো। আর বললাম না তাড়াতাড়ি করে চলে গেছিলাম, আদি স্কুল থেকে আসার পর লাঞ্চ করে বেরিয়ে গেছিলাম। তো বাসনপত্রগুলো এখন মেজে নেব। আর এখন কতগুলো নাগেটস ভাজবো। আদি বায়না করছে মা খিদে পেয়েছে। আর দেশে যাওয়ার আগে ফ্রিজ পরিষ্কার করে রেখে যাওয়াই ভালো। তো যা যা আছে এই কদিনের সমস্ত কিছু খেয়ে দিয়ে যেতে হবে। তো আজকের মতো ভিডিওটা করছি এখানে শেষ। সবাই জানাবেন এতদিন পর কেমন লাগলো আমার ভিডিওটা। সবাই প্রচুর ভালো থাকবেন, সাবধানে থাকবেন, নিজের পরিবারকে নিয়ে ভালো থাকুন।